প্রথমে হবিগঞ্জ, এরপর গোলাপগঞ্জ। এনসিপির পথযাত্রায় পদে পদে বাধা সৃষ্টিকারী আর কেউ না, বিএনপির অঙ্গ সংগঠনের লোক, বিশেষ করে ছাত্রদল এবং যুবদলের কর্মী বলা যাবে না, এরা সন্ত্রাসী। এই জিনিসটা প্রমাণিত তথ্যচিত্রে এবং বিভিন্ন সূত্র থেকে আমরা এই খবরটা পেয়েছি এবং এটাকে ভেরিফাইড করা হয়েছে। যদিও যারা সেখানকার স্থানীয় বিএনপির কর্মী আছেন, নেতারা আছেন, তারা বলছেন যে এই ব্যাপারে তারা কিছু জানেন না এবং বিএনপির এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এবং এই জিনিসটা যদি সত্য হতো তাহলে আমরা নিশ্চয়ই খুশি হতাম, কারণ সেটি হওয়া উচিত ছিল, অর্থাৎ বিএনপির সম্পৃক্ততা থাকার কথা না। কিন্তু আনফর্চুনেটলি বিএনপি এখানে জড়িত ভালোভাবে, এবং বিএনপি জড়িত না, তারাই এটা ঘটিয়েছে। এখন এই যে কাজটা হয়েছে, এই কাজে মানে অনেকে আহত হয়েছে হামলাতে। একজন তো একটা ছেলে আলিফ চৌধুরী, সে ছাত্র শক্তির নেতা সেখানকার স্থানীয়, তার একটা চোখ নষ্ট করে দিয়েছে রড দিয়ে আঘাত করে। এই ঘটনার তীব্র নিন্দা আমরা করছি এবং আমরা আশা করেছিলাম বিএনপি থেকে অন্তত কিছুটা হলেও একটা ওই ছাত্রের প্রতি সমবেদনা প্রকাশ করতে এবং তারা এটা নিন্দা জানাতো, অর্থাৎ তারা হয়তো বলতো ঠিক আছে আমরা এর ঘটনাটা আমরা দেখবো এবং যারা দোষী তাদেরকে আমরা বিচার করব। কিন্তু হয়নি, কিছুই হয়নি, বরং উল্টোটা হয়েছে। বিএনপির যে প্রাইম মিনিস্টার তারেক রহমান, তার সহকারী রাশেদ খান, সে বলছে, টকশোতে আমি শুনলাম, সে বলছে যে এই ঘটনা ঘটে কারণ যে নাসিরুদ্দিন পাটোয়ারি সে ঠিক বেফাস কথা বলে, অনেক বেফাস কথা মন্তব্য করে, সে নাকি গাঁজা খেত আগে, গাঁজা খেয়ে কথা বলে এবং এই সমস্ত কারণে লোকাল লোকরা তারা ক্ষিপ্ত এবং তারা তাদের উপর আক্রমণ করেছে। এটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য কথা, এটা কোনো যুক্তি হতে পারে না। প্রথম কথা হচ্ছে যে নাসিরুদ্দিন খান পাটোয়ারি গাঁজা খেয়েছে কে খেত না এর কোনো প্রমাণ নেই তার কাছে, তিনি দেখাতে পারবেন, অথচ তিনি তা বলছেন। প্রধানমন্ত্রীর সহকারী হিসাবে কথাটা বলছেন। সাধারণভাবে বললে আমরা কিছু মনে করতাম না। রাশেদ খানকে আমরা আগে দেখেছি সে এইভাবে একটা ঢালাও মন্তব্য করতে, তাকে যেমন তারেক বলে এক ভদ্রলোক আছে, সেও একটা মানে যখন তখন যাতা বলে, কিন্তু আমরা সেটাকে গ্রহণ করি না। কারণ এই জন্য করি না যে আমরা ধরেই নেই তার মতো মানুষের বক্তব্য ওই জাতীয় হবে, সেখানে কোনো রকম মানে কিছু ইম্পর্টেন্ট কিছু থাকবে না, এবং সেটা বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন থাকবে সবসময়। কিন্তু রাশেদ খানের কথা আলাদা, তিনি সরকারি কর্মচারী, একজন সেক্রেটারি অর্থাৎ সচিব পদমর্যাদার একজন লোক, তিনি এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন এইভাবে। এটাকে আমরা কোনোভাবে গ্রহণ করতে পারছি না, কিন্তু এটা হচ্ছে। এখন এই যে এনসিপির বিষয়টা, এনসিপি একটা জিনিস বুঝতে পারে না অথবা বুঝতে চায় না যে জুলাই যে বিপ্লবটা জন্ম হয়েছিল তার জন্মেই মৃত্যু ঘটেছিল, অর্থাৎ একটা স্টিল বোর্ন বিপ্লব হয়েছিল, অর্থাৎ মরা জন্মেই মৃত ছিল সে বিপ্লবটি। এবং এই বিপ্লবের সেই রেশ টেনে টেনে কদ্দূর যাওয়া যায় এটা ঠিক তাদের বোঝা উচিত। এবং যদিও আমি জুলাই সনদ নিয়ে কোনো প্রশ্ন করছি না, সেই সনদটা বাস্তবায়ন করা উচিত এবং সেটা তার জন্য চেষ্টা চলবে এবং তারা যে দাবি জানাচ্ছে ঠিক আছে, কিন্তু তাদেরকে প্রায়োরিটিটাকে দেখতে হবে। এই মুহূর্তে দেশে কি অবস্থা, গ্যাস নেই এবং গ্যাস না থাকার কারণে ঘরে চুলো জ্বলছে না। যারা গ্যাসের উপর, যাদের জীবিকা গ্যাসের উপর নির্ভরশীল, অর্থাৎ যারা সিএনজি চালক, উবার চালক, যারা পাঠাও ইত্যাদি চালক যারা আছেন, তারা কাজ করতে পারছেন না, তাদের গ্যাস নেই, তাদের জীবিকা অর্জনের পথটা অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে অলরেডি, বিদ্যুতের যে দামটা বেড়েছে, এই যে বিভিন্ন রকম ঘটনা ঘটিয়ে মানে সরকার কিন্তু একটা কাজ তারা করে যাচ্ছে, মানুষের উপর
কী যে বিশাল বোঝা চাপিয়ে দিয়েছে। এক বিদ্যুতের বিল আগে যার ছিল 5,000, এখন আসছে 15,000, 10,000 এরকম। এবং সরকারি তরফ থেকে অর্থাৎ সেই বিদ্যুৎ বিভাগকে বলা হচ্ছে আপনারা এখানে কমপ্লেন করেন না, আমরা দেখব। অনেকে কমপ্লেন করেছে, তারা দেখেছেন এবং দেখে বলেছেন না ঠিকই আছে, বিদ্যুতের কোনো কিছু মানে এটা ঠিকই, এটাই হবে, অর্থাৎ ওই যে বেড়েছে ওই 12 টাকাটাই ঠিক আছে, কোনো লাভ হয়নি। এই জিনিসগুলো নিয়ে এনসিপির এগিয়ে যাওয়া উচিত ছিল। আমি এনসিপির কথাটা বলছি, বিরোধী দলকে বলছি না, কারণ বিরোধী দল যে আছে, বিশেষ করে এই জামায়াত ইসলামের যে ব্যাপারটি আছে, এ ব্যাপারে আমার রিজার্ভেশন আছে। আমি অন্য সময় একদিন বলবো, এর আগেও একবার বলেছি, আমি তাদের নিয়ে আমি চিন্তা করছি না। কিন্তু এনসিপির একটা ভবিষ্যৎ ছিল, এখনও আছে, একটা হীন সম্ভাবনা দেখছি, কিন্তু সেটাকে তারা আমার মনে হয় চেপে দিচ্ছে, মেরে ফেলছে। তাদের উচিত ছিল এগুলো নিয়ে বলা, তাদের জানা উচিত, তাদের বোঝা উচিত ছিল যে সংসদে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, কি বলেছেন, যে আমরা এই যে মানে সনদটা সই করেছিলাম, সনদ যে আমরা মেনে নিয়েছিলাম, কারণ আমরা জানতাম যদি আমরা মেনে না নিই তাহলে হয়তো নির্বাচনটা হতো না বা দেরি করে হতো, এই জাতীয় ভয় তাদের ছিল। সালাউদ্দিন চৌধুরী এই কথাটা বলেছেন। তাহলে তার মানে হচ্ছে যে সই করাটা হচ্ছে এই যে জিনিসটা, সই করাটার কারণ ছিল যে নির্বাচন যাতে হয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড, দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, এই একটা কথা আছে, আমরা সবাই জানি। কিন্তু এই জিনিসটা কিন্তু ঠিক না, মরালি টোটালি রং, যে আপনি যেটা পেলেন ফল, ওই ফল দিয়েই বিচার করা হবে যে আপনি যা এই ফলটা পাওয়ার জন্য যা কিছু করেছেন সবই জায়েজ। এটা ঠিক না, এটা ঠিক না, এটা 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 অবশ্যই আমরা জানি যে ঠিক না, মানে আমাদের মানে সাধারণভাবে যেটা আমরা বলি, বিশ্বাস করি, তাতে ঠিক না, অর্থাৎ নৈতিকতার মানদণ্ড এটা ঠিক না। কিন্তু ওই যে এটা বলে না, অলস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এটা অবশ্যই জন লিলির কথা। কিন্তু আমরা মনে করি, আমি মনে করি বিশেষ করে, যে অলস ফেয়ার ইন পলিটিক্স অ্যান্ড ওয়ার, রাজনীতিতে সব কিছুই ফেয়ার, আপনি ফাঁকি দেন, চিটিং করেন, সব কিছুতেই ফেয়ার। লাভের কথা আমি বলছি না, কারণ সেটা একটা অন্য ব্যাপার, সেন্সিটিভ ইস্যু। সেখানে মানে যেটা মানে বলেছে জন লিলি, সেটা ঠিক সেভাবে নেওয়া যাবে না, কারণ এখানটা অনেকটা উইটের কথা আছে, সেই কথাটা মানে সেইভাবে সেখানে নভেলটা লেখা হয়েছে। আর এর সঙ্গে আমরা জানি যে শেক্সপিয়ারও বলেছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, কিন্তু এখানেও আমরা জানি যে এটাও কিন্তু একই ধরনের কথা, যে সব ভালো যার শেষ ভালো। তো এটাও কিন্তু মানে ওখানে ওই একই ব্যাপার, কিন্তু এখানে এটা কমেডির পর্যায়ে পড়ে, সিরিয়াস কিছু না। শেষটা যদি আপনি ভালো হয়, এমন এই ভালো বলতেও একটা ব্যাপার আছে, যে এটা ভালোটা মরালি অ্যাকসেপ্টেবল হতে হবে, যা কিছু হবে মানে আপনার ব্যক্তিগত আপনার লাভ বা আপনার উদ্দেশ্য সাধন করতে পারছেন, সেটি আপনার এন্ড, অর্থাৎ সেটাই আপনার ফল, এবং সেই ফল দিয়ে আপনি জাস্টিফাই করবেন এটা ফলটা অ্যাচিভ করার জন্যে, পাওয়ার জন্যে আপনি যা যা করেছেন সব কিছু জায়েজ। যাই হোক, আমি সালাউদ্দিন সাহেবের কথার প্রেক্ষিতে এই সমস্ত কথাগুলো বললাম। এখন এরপরে আরেকটা ব্যাপার যোগ হয়েছে, সেটা হলো যে লতিফ সিদ্দিকী তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। একটা ওই যে আইসিটি যেটা ব্যাপার হচ্ছে, মানে সেইখানে তাকে নেওয়া হয় ট্রায়ালের ওটা, এবং এর কারণটি তারা বলছে যে ওই যে হেফাজত ইসলামের উপর যেটা টর্চারটা নেমে আসছিল, সে ব্যাপারে তার সম্পৃক্ততাটা কি এভাবেও তারা বলেনি, একটা সবাই সে তখন বলতে বস্ত্র বা পাটমন্ত্রী জাতীয় তিনি ছিলেন, এই আমাদের লতিফ সিদ্দিকী। তো সেখানে তারা কিন্তু প্রমাণ করতে পারেনি যে সে বলেছে বা তার একটা ভূমিকা ছিল, রোল ছিল, এটা কোনো কিছু। তিনি একটা মিটিং হয়েছে সেখানে, সেই মিটিংয়ে তিনি ছিলেন। লতিফ সিদ্দিকীকে এর আগেও অ্যারেস্ট করেছিল এবং তারপর ছেড়ে দিয়েছিল। এরপরে এখন এটা তাকে অ্যারেস্ট করলো। এই জিনিসটা
কেন? এটাও কিন্তু একটা নার্ভাসনেসের লক্ষ্য, একটা ভয় পেলে যেটা হয় সেখানে এটা কিন্তু কিছু ভয়টা কিসের? বিএনপি তো 2/3 মেজরিটি নিয়ে সরকারে আছে, তারপরেও ভয় কেন? এই ভয়টা ওই যে কার ভয় থাকে? যে যে দোষ করে, যে তার কোনো দুর্বলতা আছে, সেই কিন্তু ভয় করে। অনেক কথা হয়েছে এই ইলেকশন নিয়ে, নির্বাচনের পেছনে অনেক অভিযোগ আছে। এর সত্যতা নিয়েও কি তাদের মনে কোনো ভয় আছে? সেখান থেকে একটা ভয়ের বিষয়টা আসতে পারে। এছাড়া এই যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি এবং জামায়াত ইসলাম তারা বলছে যে এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করো, সেখানে অনেক বিষয় আছে যেগুলো বিএনপি চাইবে না হওয়ার জন্য, অর্থাৎ প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের যে ক্ষমতার একটা ভারসাম্য আনা, এগুলো আরও কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে তারা একমত হবে না। তো এই জিনিসগুলোকে হয়তো মনে করছে যে এটা এই জিনিসটা সামনে আসলে তাদের হয়তো একটা অসুবিধা হতে পারে, অর্থাৎ তারা সাইকোলজিক্যালি অনেকটা উইক হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে তাদের অ্যাক্টিভিটিসে। আর তার উপর তো আছে শেখ হাসিনার ব্যাপার। ইতিমধ্যে আমরা জানি যে সার্জি গোর এখানে এসছে, এবং এর তো অনেকেই আমরা অনেক কিছু অ্যাজিউম করতে পারি। চীনের সঙ্গে বাংলাদেশের যে সফরটা হলো, আমি আমার যে ভিডিওতে ছিল সেখানে আমি এটা বলেছি, বিশুদ্ধভাবে ব্যাখ্যা করি, সেখানে ব্যাখ্যার দরকার নেই। যাই হোক, চীন, আমেরিকা, ভারত এই ত্রিমুখী চাপের মধ্যে পড়েছে আমাদের সরকার। তারেক রহমানকে ভারতে যেতে দাওয়াত দিয়েছে, এখন পর্যন্ত কিছু তিনি বলেননি। তিনি কি যাবেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন, কারণ অনেক অনেক কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। সেখানে গেলে এখানকার জনসাধারণের মনে কী দাবি, তাদের কি প্রাপ্তি হলো তাতে, এগুলো হয়তো প্রশ্ন আসতে পারে। তবে আমি মনে করি যাওয়াটা উচিত, কারণ এই সম্মেলনটা যেটা হবে সেখানে অনেকের সঙ্গে দেখা হবে এবং সেখানে কথার মত বিনিময় হবে। সেখানে তো এটা এমন কিছু না যে যদি কোনো কিছু নাও পাওয়া যায় ওদের কাছ থেকে, ভারতের কাছ থেকে, আমরা ধরে নিতে পারি সে ফোরগান কনক্লুশন যে ভারত কিছুই হয়তো দেবে না। অর্থাৎ কিছু বলতে আমি যেটা বলছি গঙ্গা চুক্তির কথা এবং আরও অন্যান্য ব্যাপারে হয়তো কিছুই দেবে না, বা ওই আমাদের হাসিনাকে ফেরত দেবে না, এগুলো ব্যাপারে আমরা জানি যে দেবে না। কিন্তু তারপরেও আমাদের তারেক রহমানকে সেখানে যাওয়া দরকার। না গেলে ওই যে বললাম এখানে একটা এলিনিয়েটেড হয়ে, অর্থাৎ এখান থেকে পিছিয়ে আপনার সঙ্গে যদি কারো শত্রুতা থাকে, তার সঙ্গে যত ক্লোজ থাকে, কাছাকাছি আসবেন, অনেকটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে। যতই আপনি তার থেকে দূরে যাবেন, ততই আপনি তার সঙ্গে দূরত্ব বাড়বে এবং শত্রুতাও বাড়বে। তো আমাদের তো আসলে ভারতের সঙ্গে শত্রুতা নেই। আমি সবসময় আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের যে অনেকে বলে যে আমাদের যেটা ফরেন পলিসি আছে যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এটা একটা প্রথম যেটা প্রতিপাদ্য সেটাই ভুল। ফ্রেন্ডশিপ টু অল হয় না কখনো। আপনি কি করে সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করবেন? আপনার তাইওয়ানের সঙ্গে ফ্রেন্ডশিপ করবেন, চীনের সঙ্গে করবেন, চীন আপনাকে ফ্রেন্ড বানাবে, আপনি তাইওয়ানকে স্বীকৃতি দিলে সম্ভব না। তো আপনি ফ্রেন্ডশিপ টু অল বলেন কেন? সম্ভব তো না, এটা কোনো ডিপ্লোমেসিতে নেই। অথচ আপনারা বলছেন যে এটা আমাদের হচ্ছে আমাদের এটা ম্যাক্সিমাম, এইটি আমরা করি, অর্থাৎ ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। এই জিনিসটা বলবেন না, বলা উচিত না, এবং এটা একটা টোটালি এরানিয়াস ব্যাপার। এটাকে ডিসকার্ড করে দেন। আপনি ফ্রেন্ডশিপ টু অল হবে না। আপনি ম্যালিস টু নান বলতে পারেন যে আমি কারোর প্রতি আমি বৈরিতা রাখবো না। তো এখন এইগুলো বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এবং সেক্ষেত্রে এখন আরেকটা যেটা আমি বলছিলাম হাসিনার কথা, যে শেখ হাসিনা তো ফিরে আসবে। আমরা সম্প্রতি যেগুলো জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে, সেখানে জানি যে শোনা যাচ্ছে সেটা হলো যে হাসিনা নাকি তার যাদেরকে নিয়ে আসতে যাচ্ছেন, তার ক্লোজ যে সমস্ত সহকর্মী আছে, তাদেরকে তিনি বলেছেন তোমরা টোপলা বেঁধে ফেলো, অর্থাৎ ব্যাগ ট্যাগ সব ঠিকঠাক করে ফেলো,
তোমার পরিবারের যে সুরক্ষার জন্য যে সমস্ত ব্যাপার সেগুলো মানে করে ফেলো, আমরা তাড়াতাড়ি আসছি। এবং এটা ডিসেম্বর আগেও হতে পারে, এরকম কথা তিনি দিয়েছেন। এখন ব্যাপার হচ্ছে হাসিনার ব্যাপারটা, আসা না আসার ব্যাপারটা, এটা কিন্তু একটা মানে ঠিক ওইভাবে আমরা সিরিয়াসলি নিচ্ছি না, অথবা এটাকে উড়িয়ে দিচ্ছি না। পসিবিলিটি আছে, আসতে পারে। কীভাবে আসবে, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, দ্যাট ক্যান বি ওয়ার্কড আউট ইন নাম্বার অফ ওয়েজ। এটাকে করতে পারে, সেটা মানে ভারত করতে পারে, বাংলাদেশও করতে পারে, অথবা সে এখানে এসে সরাসরি নিজেকে সারেন্ডার করতে অনেকভাবে হয়তো করতে পারে, অথবা সে অ্যাট অল আসলো না। কিন্তু বিষয়টা সেটা না। বিষয়টা হলো যে তারেক রহমানকে বুঝতে হবে, সরকারে তো তিনি প্রথম এসছেন, বিএনপি তো আগে এসছে, সরকারে তিনি প্রথম আসছেন, তাকে বুঝতে হবে যে এই নীতি যেগুলো তিনি আমরা নেবেন, অর্থাৎ আমাদের বাংলাদেশ সরকার যে নীতি থাকবে সেটার মধ্যে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হবে, অর্থাৎ বাস্তবমুখী অ্যাপ্রোচ থাকতে হবে। এবং সেখানে ওই যে বললাম যে ঘরে যদি আপনি, ঘরে বলতে আমি এখানটা বলছি বাংলাদেশের যারা আছে অর্থাৎ অপোজিশন আছে, তাদের সঙ্গে যদি আপনার শত্রুতা করেন, আপনি তাদের সঙ্গে যদি মদের মিল না করেন, তাহলে কিন্তু আপনার মিল না হয়, তাহলে একটা সময় এসে আপনাকে বিপদ পড়তেই হবে। অতএব বিএনপি ধরে নিয়েছে যে আমরা যখন মানে ক্রাইসিস মোমেন্টে আমরা ইয়েকে পাবো, অর্থাৎ জামায়াতকে পাবো, এনসিপিকে পাবো, ক্রাইসিস মোমেন্ট বলতে যখন হাসিনা আসবে তাকে মানে রেজিস্ট করার জন্যে আমরা তাদেরকে পাবো। এটা ঠিক আছে, এটা যেহেতু তারাও তাদের বিরুদ্ধে, কিন্তু আপনি যেভাবে নিজেকে দূরে সরে রাখছেন, যে ঘটনার পরিক্রমায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে আস্তে আস্তে এই বিরোধী দল থেকে আপনি নিজেকে অনেক দূরে নিয়ে আসছেন, তো সেখানে হয়তো এমনও হতে পারে যে রাইট মোমেন্টে রাইট সাপোর্টটা হয়তো নাও পেতে পারেন। এটা একটা বিষয় আছে, এটা চিন্তা করা উচিত। সবচেয়ে বড় কথা হলো যে আপনি 2/3 মেজরিটি নিয়ে আপনাকে বোল্ডলি আপনার প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে থাকেন। এবং এখানে এই কথাগুলো যে মানুষ কে কী বলছে না বলছে এগুলোকে ইগনোর করতে হবে। এবং আপনার যারা আপনার দলের লোক তাদেরকে ক্লিয়ার আপনি তাদেরকে বলে দিতে হবে, আপনাকে এইভাবে না যে দল পদত্যাগ করো বা ইয়ে করো, এগুলো না, তাদেরকে একটা পিউনিটিভ মেজার অনেক কিছু, অর্থাৎ যে আপনার সন্ত্রাস করেছে তা আপনাকে ধরেন, পেটান, তাকে জেলে দেন, তাকে মারেন, এই দেখা আপনি এক্সাম্পলারি একটা কিছু করেন যে আমার দলের লোক ছিল কিন্তু তাকে দেখো আমি এভাবে করেছি। এই যে এনসিপি যে ঘটনাটা ঘটলো, এখানে আপনার সব কিছু কিন্তু ভিডিও ফুটেজ আছে, ওগুলো দেখেন, দেখে আপনি এগুলো সব আমরা সবাই দেখেছি, সবগুলো অনেক আমি আমার মতো মানুষ যার বয়স এত বেশি 78 বছর, আমি এখনও রেকগনাইজ করতে পারি ফেসগুলোকে, এদেরকে দেখা যাচ্ছে। আপনি এদেরকে ধরেন, আপনি বলেন যে ধরো, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো কিছু করে নাই, পুলিশ কী করেছে এখানটায়? আবারও একই কথা, সেই আগে সেই আমরা জানতাম যে পুলিশ মানে হচ্ছে আওয়ামী লীগের পুলিশ, এখন দেখছি যা ঘটনা পরিক্রমায় পুলিশ মানে হচ্ছে বিএনপি পুলিশ। অর্থাৎ এরা দাঁড়িয়েছিল এখানটা যখন এদের উপর আক্রমণ করে দূরে, তো ভ্যানে আমি ওখানে দেখা গেছে ভ্যানে পুলিশ বসে আছে, অন্যান্য জায়গায় পুলিশ বসে আছে, অথচ এরা কিন্তু দৌড়ে এসে গাড়ি আক্রমণ করছে, ঢিল মারছে, তা লাঠি দিয়ে ডট দিয়ে তারা গাড়িতে ভাঙছে, ইয়েকে বের করছে, ড্রাইভারকে বের করছে, বিভিন্নভাবে তারা অত্যাচার করছে, অথচ এগুলো পুলিশ কোনো রকম অ্যাকশন নেই। অথচ আমরা দেখেছি কি যে যখন এনসিপি তারা খুব শান্তিপূর্ণভাবে সামনে এগোতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য ছিল যে তারা বলেওছে যে তারা যারা জুলাই ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে মানে তাদেরকে সহানুভূতি জানানোর জন্য তারা যাচ্ছে সেখানটা, এটা তাদের একটা মানে এজেন্ডা ছিল। অথচ পুলিশ এক পা নড়ে নিয়ে তারা দেখিয়েছে, হ্যাঁ পুলিশ যে এত বড় শক্তিশালী ফোর্স সেটা প্রমাণ করছে কোথায়? এই এনসিপিদের যেটা নিরীহ যে একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে বাধাগ্রস্ত করে। এই জিনিসটাকে বন্ধ করতে হবে, এই জিনিসটাকে আপনাদের বন্ধ করতে হবে। আমি তারেক রহমান সাহেবকে আমি অনেক সময় তারেক রহমান বলি, কারণ একটা আছে, আমি বলেই ফেলি আজকে, যে আজ থেকে অনেক বছর আগে আমি তখন ঢাকা কলেজে, আমি ঢাকা ইউনিভার্সিটি ছিলাম, কিন্তু তার আগে ঢাকা কলেজে ছিলাম। তো সেই সময় আমার ইয়ারটা মনে নেই, এটা হয়তো 76, 77 এই দিকে হবে। জিয়া রহমান সাহেব তখনও বোধহয় ডেপুটি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, এরকম কিছু। এখন আমি আমাদের যে বেতার ছিল
বেতার, ঢাকা বেতার কেন্দ্রে, সেখানে একটা আনন্দলোক এই যেহেতু একটা প্রোগ্রাম হতো, অর্থাৎ ওখানে ছাত্রদের স্কুলের ছাত্র বিশেষ করে ক্লাস 9-10 যারা আছে তাদেরকে শেখানো হতো। আমি ইংরেজি শেখাতাম সেখানটায়, এবং একটা প্রোগ্রামে তারেক জিয়া সেখানে ছিল, ছাত্র হিসেবে সেখানে এসেছিল। আমি পরে আমাকে আমি ছেলেটাকে দেখেছিলাম, খুব ইন্টেলিজেন্ট সেই সময়, আমি জানি না 9, 8, 9, 10 পড়বে এরকম। তো আমাকে তখনকার প্রোগ্রাম প্রডিউসার যে ছিল সে বলেছে, যে আমাকে বলেছে, মুস্তাফা ভাই এনে কিন্তু মানে এই আমাদের জিয়া রহমান সাহেবের ছেলে তারেক জিয়া। ওই প্রথম দেখেছে, খুবই ইন্টেলিজেন্ট মনে হয়েছে। এরপরেও আমি যখন একটা পত্রিকার সম্পাদনা করতাম, অবশ্যই প্রথম থেকে আমি চিফ অ্যাডভাইজারি এডিটর ছিলাম, সেখানে আমি তার সম্পর্কে লিখেছি, অনেক ভালো কথা বলেছি, আমি তার ইন্টেলিজেন্স সম্পর্কে অনেক কিছু বলেছি। যাই হোক, এগুলো বলেছি আমি। আমাকে অনেকেই বলেছেন আমি বিএনপি করি। আপনারা তো বুঝতেই পারছেন আমার কথাবার্তা শুনে, আমি বিএনপি করি না, কোনো কিছুই করি না। আমাকে আওয়ামী লীগ বলেছে বিএনপি করি, বিএনপি তো আমাকে জানি না কাকে কী করে বলবে। কিন্তু আমি কি করি না করি, দ্যাটস নট দি কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে দেশের মঙ্গলের জন্য যেটা দরকার সেটাই হওয়া উচিত। এবং বিএনপি যেহেতু এখানে একটা অল্টারনেটিভ কিছু নেই, তাকে এই কাজটা করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। এবং লাস্ট বাট নট দি লিস্ট, আমি এনসিপিকে বলবো যে কিছুটা আওয়ামী লীগের ব্যাপারে কিছুটা অ্যাকোমোডেটিং হওয়া দরকার। আমি বলছি না যারা ক্রাইম করেছে এগেনস্ট হিউম্যানিটি তাদেরকে মানে আপনারা মাফ করে দেন বা এখন কিছু করেন, তা না, কিন্তু যারা করেনি, আওয়ামী লীগ করছে কিন্তু আওয়ামী লীগ থাকবে না, নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমার মনে হয় যে এটাকে একটা রিথিঙ্ক করা উচিত আপনাদের, এনসিপি যারা করছেন। তোমরা, আমার বয়স 78, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমি তো তোমরা আমার ছাত্রর মতো হবে। তো এখন তুমি করে বলছি, আমার একটা রিকোয়েস্ট থাকছে যে তোমরা এই জিনিসটা আবার চিন্তা করে দেখো। তোমরা অনেক কিছু করেছো দেশের জন্য, চিন্তা করে দেখো, এবং এটা কিন্তু একটা ফল দাঁড়াবে। রেকনসিলিয়েশন যে ব্যাপারটা আছে, এটা ভালো ফল আসবে দেশের জন্য, দেশের মঙ্গল হবে। সবাইকে শুভেচ্ছা, আবারও দেখা হবে।